take our fears. একটা অদৃশ্য এন্টিটি যেটা মানুষদের আত্মহত্যা করতে বাধ্য করছে। আপনারা 2018 সালের বার্ড বক্স সিনেমাটা দেখেছিলেন তো? আমরা দেখেছিলাম যে গোটা বিশ্বজুড়ে একটা ইভেন্ট হয়, একটা গ্লোবাল ক্যাটাস্ট্রফি। মানুষেরা জাস্ট আত্মহত্যা করে নিচ্ছে কারণ তারা এমন কিছু একটা দেখছে। তারা কি দেখছে সেটা কেউ জানে না। আমরা সেখানে একটা অদৃশ্য এন্টিটির প্রেজেন্সও লক্ষ্য করতে পেরেছি। তবে সেটা কি ছিল, কোনো জন্তু বা কোনো এলিয়েন্স, কেউ জানে না। সেই কারণে মানুষদের বেঁচে থাকার একটাই উপায়, তাদের চোখ বন্ধ করে রাখতে হবে বা মানুষদের ইনডোরে থাকতে হবে, ঘরের মধ্যে। কেউ যদি চোখ খুলে ঘরের বাইরে বেরোয় তৎক্ষণাৎ সে মারা যাবে। তবে কিছু কিছু মানুষ তারা মারা যায়নি, যার কারণটা ঠিক মতন এক্সপ্লেইন করা হয়নি। যারা মারা যায়নি তাদেরকে আমরা সিয়ার্স বলি এবং তারাও একত্রিত হয়ে একটা গ্রুপ বানিয়েছে, এক টাইপের ধার্মিক গ্রুপ। বেসিক কথা হচ্ছে সেটা কি জন্তু না এলিয়েন্স নাকি ঈশ্বর আমাদের শাস্তি দিচ্ছে এটা কেউ জানে না। বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে। অনেকে তো সেটাকে একটা ধর্মীয় ব্যাপারও মনে করছে যে ঈশ্বর এই সম্পূর্ণ দুনিয়াটাকে পরিষ্কার করছে। বলতে গেলে এটা এক টাইপের ডুমসডে, যেখানে প্রতিটা মানুষ তাদের পাপের শাস্তি পাচ্ছে। তবে সেই সিয়ার্সরা তারা কেন মরছে না, বরং তারা সেই মানুষগুলোকে ধরে ধরে তাদের চোখ খুলে দিচ্ছে যারা নিজেদের চোখ বন্ধ রেখেছিল। সেই সিয়ার্সরা মনে করছে যে এই দুনিয়াটা কত সুন্দর, সেই জন্তুটা যে তাদেরকে বাঁচিয়ে রেখেছে সে কতটা সুন্দর এবং তাদেরকে দেখার জন্য তোমাকে চোখ খুলতে হবে। কিন্তু আমরা চোখ খুলবই বা কি করে? তবে একটু আগে যেমনটা বললাম যে সেই ইভেন্টটা গোটা বিশ্ব জুড়ে হয়েছে, একটা গ্লোবাল ক্যাটাস্ট্রফি। আর এরকমই আর একটা ঘটনা আমরা দেখতে পাই যেটা বার্সেলোনাতে ঘটেছিল, আর যেটা নিয়েই 2023 সালে নেটফ্লিক্সের তরফ থেকে বার্ড বক্স বার্সেলোনা সিনেমাটা মুক্তি পায়। ওয়েল, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি বার্ড বক্স বার্সেলোনা সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। আমরা সেবাস্টিন নামক একজন মানুষকে দেখতে পাই, সাথে রয়েছে তার ছোট মেয়ে অ্যানা। এবং এই সময়টা হচ্ছে সেই ইভেন্টের পর, অর্থাৎ দুনিয়াটা একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। তারা দুজন ইনডোরে ছিল, যেখানে তাদের চোখ বন্ধ করার প্রয়োজন নেই। সেবাস্টিন তার মেয়ের জন্য একটা স্কেটবোর্ড কিনে এনেছে, যেখানে তারা একটু মজা করছে। তবে সেই মুহূর্তে সেই স্থানে কিছু অন্ধ মানুষ আক্রমণ করে। এবং এখন হিসাব করে দেখলে এই অন্ধ মানুষদের ডমিনেন্ট কিন্তু বেশি, কারণ আমরা কিন্তু চোখ বন্ধ করে হুটহাট চলতে পারবো না। তবে যারা আগে থেকেই অন্ধ তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব একটা অস্বাভাবিক না। তো সেই অন্ধ মানুষগুলো সেবাস্টিয়ান এবং তার মেয়ের উপরে তো আক্রমণ করে। তারা এসেছে কিছু খাবার দাবার চুরি করার জন্য, তাদেরও তো বেঁচে থাকতে হবে। সেবাস্টিয়ান ভেবেছিল যে তাদের উপর আক্রমণ করবে, তবে তার মেয়ে অ্যানা তাকে বারণ করে বলে সে কিছু করে না। যেমনটা বললাম, গোটা দুনিয়াটা ধূলিসাৎ হয়ে গেছে। মাত্র অল্প কিছু মানুষই বেঁচে রয়েছে, কিছু অল্প সার্ভাইভার্স। এবং মানুষকে তো বাইরে বেরোতেই হবে, কারণ জ্যান্ত থাকতে হলে আমাদের খেতেও তো কিছু হবে। সেবাস্টিয়ান বুঝতে পারে যে বাইরে কিছু মানুষ রয়েছে, কিছু সার্ভাইভার্স, তারাও খাবারের খোঁজে বেরিয়েছে। সেবাস্টিয়ান তার মেয়ে অ্যানাকে বলে একটা স্থানে লুকিয়ে থাকতে, যখন সে ডাকবে তখন যাতে অ্যানা বেরোয়। সেবাস্টিয়ান তারপর সেই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করে, তবে এই দুনিয়াতে কেউ কাউকে বিশ্বাস করছে না। সেবাস্টিয়ান জানায় যে সে একজন ইঞ্জিনিয়ার, সে জানে যে কোথায় জেনারেটর রয়েছে, মানুষের বিদ্যুৎ আলো এগুলোর প্রয়োজন। অন্যদিকে সেই অদৃশ্য সুপার ন্যাচারাল এন্টিটি, আসলে সেটা কি কোনো জন্তু না এলিয়েন কেউ জানে না, তার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। তবে তার উপস্থিতি মানুষ বুঝছেই বা কি করে? ওয়েল, মানুষেরা কিছু ফিসফিস আওয়াজ শুনতে পায়। মানুষগুলো সেই কথাগুলো শুনতে পায় যেগুলো শুনে তারা সব থেকে বেশি কষ্ট পাবে। এই যেমন আপনার জীবনে ঘটে যাওয়া কোনো একটা খারাপ ঘটনা, যেটা আপনি মনে করলেই আপনার চোখে জল চলে আসে, সেই জিনিসগুলোই মানুষদের কানে বাজতে থাকে। সেই স্থানে বাতাস অদ্ভুতভাবে রিয়াক্ট করতে থাকে, কিছু ইট পাথর ধূলিকণাগুলো হাওয়ায় ভাসতে থাকে। মানে বেসিক্যালি এটা দেখে আমরা বুঝতে পারি যে সেই ক্রিচারটা বা সেটা যেই হোক সেটা এখানে এসেছে। সো সেই সার্ভাইভার্সগুলোকে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে হবে এবং তারা সেবাস্টিয়ানকে তাদের সাথে নিয়ে চলে যায়, কারণ অবশ্যই সেবাস্টিয়ান একটা ইঞ্জিনিয়ার, তাদেরকে সাহায্য করতে পারবে। সেবাস্টিয়ান আহত ছিল, তার মাথায় চোট লেগেছিল, কারণ সেই অন্ধ মানুষগুলো তার উপর আক্রমণ করেছিল। এবং সেই স্থানে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে লিলিয়ান, সে একজন ডাক্তার, সে সেবাস্টিয়ানের চিকিৎসা করে। বলতে গেলে সেই স্থানের প্রত্যেকটা মানুষ ভালো। সেখানে একটা অন্ধ মানুষকেও দেখতে পাই। অন্ধ বলতে সেই মানুষটা নিজের চোখটাকে কেটে ফেলেছে। তবে কেন? যেমনটা বললাম, এই বাইরের দুনিয়াতে শুধু ভয়ঙ্কর জিনিস বলতে সেই অদৃশ্য জন্তুটা না, বরং সেই সিয়ার্সরা, যারা মানুষদের ধরে ধরে তাদের চোখ খুলে দেয়। তখন সেই মানুষটা বাঁচার একটাই উপায় পায়, তার সামনে একটা ছুরি পড়েছিল যেটা দিয়ে সে নিজের চোখ কেটে ফেলে। যেহেতু সে অন্ধ, সেই কারণে তার চোখ খোলারও কোনো কারণ নেই এবং সেই জন্তুটাও তাকে কিছু করতে পারবে না। আর এইভাবেই তার জীবনটা বেঁচে যায়। তবে সেই মানুষটা আরেকজন মানুষের কথা উল্লেখ করে, সেই সিয়ারদের যে লিডার রয়েছে, তার হাতে চারকোল বা কিছু রঙের মতন রয়েছে, যেটা দিয়ে সে মানুষদের মাথায় বা কপালে একটা চোখের সিম্বল এঁকে। হ্যাঁ, এখন এটা শোনার পর অনেকের মাথায় ইলুমিনাটি এবং নানান চিন্তা আসছে। সো আমরা এখানে সিনেমা নিয়েই আলোচনা করবো, এসব কনস্পিরেসি নিয়ে নয়, পরে একদিন আলোচনা করব।
সো তারপর রাতের বেলা প্রত্যেকটা মানুষ ঘুমাচ্ছে। সেই স্থানটা অনেকটা বাস ডিপোর মতন ছিল, বাসের মধ্যে বহু মানুষ ঘুমাচ্ছিল। তবে সেবাস্টিয়ান সে জেগেছিল। সে চুপচাপ সেই বাসের ড্রাইভিং সিটে চলে যায় এবং চাবি দিয়ে বাসটা চালু করে দেয়। মানুষেরা ঘুম থেকে উঠে পড়ে, সেবাস্টিয়ানকে তারা আটকানোর চেষ্টা করে, তবে সেবাস্টিয়ান থামছে না। সকালবেলা সে সেই বাসটা চালিয়ে সেই স্থান থেকে বাইরে বেরিয়ে যায়। বাসটা অ্যাক্সিডেন্ট করে, বহু মানুষ আহত হয়। আমরা দেখতে পারি যে সেবাস্টিয়ান তার চোখ খুলে রেখেছে, কারণ সেও একটা সিয়ার্স, তারও কিছু হয় না। তবে সেই মানুষগুলো সেবাস্টিয়ানকে দেখে বুঝতে পারে যে তাদের সাথে বেইমানি হয়েছে, তারা ভুল মানুষকে বিশ্বাস করেছে। আর যেমনটা বললাম, চোখ খুললেই মৃত্যু। সেই অদৃশ্য এন্টিটি সেখানে চলে আসে, যে প্রত্যেকটা মানুষকে নানানভাবে ইনফেক্ট করছে। প্রথম মানুষটা কাচের টুকরো দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করে। তারপর সেবাস্টিয়ান সেই ডাক্তারটার কাছে চলে যায়, অর্থাৎ লিলিয়ান, যে সেবাস্টিয়ানের চিকিৎসা করেছিল, যে মেয়েটা এত ভালো ছিল। সেবাস্টিয়ান এসে তার চোখটা খুলে দেয়। সেবাস্টিয়ান তাকে বলতে থাকে যে বাইরের দুনিয়াটাকে দেখার জন্য কতটা সুন্দর, চোখ বন্ধ করে এই সৌন্দর্যটা দেখবেই বা কি করে। তবে লিলিয়ান সেও ইনফেক্ট হয়ে পড়ে। যেমনটা আমরা প্রতিবারই দেখি যে মানুষগুলো ইনফেক্ট হয় তারা তাদের চোখের সামনে তাদের জীবনে ঘটা সব থেকে দুঃখের মুহূর্তগুলোকে দেখতে পারে। আমরা দেখতে পারি লিলিয়ানকে, যে সেই বাসের ঘুরন্ত চাকায় গিয়ে আত্মহত্যা করে। একজন মানুষ এই গাড়ি থেকে পড়ে যাওয়া তেলগুলোতে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। তবে সেই অন্ধ মানুষটা, যার চোখ নেই, তাকে সেবাস্টিয়ান কিছুই বলে না। আমরা দেখতে পাই যে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর তাদের আত্মাটা আকাশে চলে যাচ্ছে। সেবাস্টিয়ান এরকমই একটা দৃশ্য দেখছে, আর সেই মুহূর্তে সেবাস্টিয়ানের মেয়ে অর্থাৎ অ্যানা সে চলে আসে। আমরা রিয়েলাইজ করতে পারি যে সম্ভবত সেবাস্টিয়ানের মেয়ে মারা গেছে। সেবাস্টিয়ান তার আত্মাটাকে দেখছে বা নিজের মেয়েকে জাস্ট কল্পনা করছে। সেবাস্টিয়ান যে কাজগুলো করছে, অর্থাৎ এই মানুষগুলোকে বাইরে বার করে তাদের চোখ খুলিয়ে দেওয়া, এটা তার কাছে একটা পুণ্যের কাজ। তাকে স্বয়ং ঈশ্বর নাকি এই কাজটা দিয়েছে, এবং এই কাজগুলো করার পরেই সে ফাইনালি নিজের স্ত্রী এবং নিজের মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে। যারা বুঝলেন না তাদেরকে আবারও বলে দিই, সেবাস্টিয়ান এই কাজগুলো করে ভাবছে যে তারা মানুষদের তাদের যন্ত্রণা থেকে, তাদের পাপ থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। সে ভাবছে যে মানুষগুলো মারা যাওয়ার পর তারা মুক্ত হয়ে যাচ্ছে, তাদের আত্মাটা স্বর্গে চলে যাচ্ছে, এবং এই পুণ্যের কাজগুলো করার পরই সে নিজের স্ত্রী এবং নিজের মেয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে। তবে এখনো তো বহু মানুষ রয়েছে যাদেরকে তারা লস্ট শিপ বলে ডাকছে, তাদেরও তো চোখ খোলানো বাকি রয়েছে। তবে সেবাস্টিয়ান সে কিন্তু এরকম মানুষ ছিল না। সময়টা 9 মাস আগে। সে একটা ইঞ্জিনিয়ার ছিল, বায়ুকলের উপর কাজ করছিল। সে সত্যি মন থেকে পৃথিবীর ভালো কিছু করতে চেয়েছিল। তবে সে জানতে পারে যে তাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়ে গেছে, কারণ বহু মানুষ নাকি সেখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, মানে বহু কর্মীরা। সে বুঝতে পারছে না যে কি হলো আসলে। সেবাস্টিয়ান তার অফিসে গিয়ে পৌঁছায়। তার স্ত্রী তাকে তৎক্ষণাৎ ফোন করে এবং বলে নিউজ চ্যানেলটা চালাতে। সেবাস্টিয়ান টিভিতে দেখতে পায় যে গোটা বিশ্ব জুড়ে এটা ছড়িয়ে পড়েছে, মানুষেরা মাস সুসাইড করছে, প্রত্যেকটা মানুষ আত্মহত্যা করছে। WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা জানিয়েছে যে মানুষদের সাইকোটিক বিহেভিয়ারের একটা ওয়েব, একটা ঢেউ ছড়িয়েছে, যেটা মানুষদের আত্মহত্যা করতে বাধ্য করছে। সেবাস্টিয়ান দেখতে পায় যে তার অফিসের ভেতরেই একজন কর্মী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সে অফিস থেকে বেরিয়ে যায় নিজের মেয়ে অ্যানাকে স্কুল থেকে আনার জন্য। বাইরে একটা ক্যাওস ছড়িয়ে পড়েছে, মানুষেরা এলোপাথারি সেই বিল্ডিং থেকে ঝাঁপ মারছে। তার গাড়ির উপরে একজন ঝাঁপ মারে। সেবাস্টিয়ান মেট্রোতে করে পালানোর চেষ্টা করে, তবে সেই অদৃশ্য এন্টিটি সেই মেট্রোতে গিয়ে পৌঁছায়, যে বহু মানুষকে ইনফেক্ট করে এবং তারা প্রত্যেকে মেট্রো লাইনে ঝাঁপ দেওয়া শুরু করে। অবশেষে সেবাস্টিয়ান চলে আসে তার মেয়ে অ্যানাকে স্কুল থেকে আনার জন্য, যেটা একটা টাইপের কভেনেন্ট স্কুল ছিল। বলতে গেলে সেটা একটা পবিত্র স্থান, তবে সেই স্থানেও কেউ বাঁচেনি। সে তার মেয়েকে জীবিত তো ফিরে পায়, তবে সেই স্থানে যে প্যাস্টর ছিল অর্থাৎ ফাদার ইস্টেবান, সে যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। সে মনে করছে যে ঈশ্বর তার ডাকে সাড়া দিয়েছে। এটাই হচ্ছে সেই সময়টা যেখানে ঈশ্বর গোটা দুনিয়াটাকে ক্লিন, একেবারে পরিষ্কার করছে। এই যে অদৃশ্য এন্টিটি বা জন্তু যেটাই হোক, সেটা নাকি একটা অ্যাঞ্জেল, এবং মানুষদের উচিত যে সেই অ্যাঞ্জেলদের ওয়েলকাম জানানো, তাদেরকে মেনে নেওয়া। তারপর সেবাস্টিয়ান তার মেয়ের চোখটা সম্পূর্ণভাবে ঢেকে নিজের বাড়ি অবধি পৌঁছায়। তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল, তবে একটা কার অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তারপর আবার বর্তমান সময়তে ফিরে আসে। সিনেমার মাঝে মাঝে আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, কয়েক মাস আগের ঘটনাগুলো। আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে কি হয়েছিল এবং কেন সেবাস্টিয়ান এরকম হয়ে গেল। বর্তমানে সেবাস্টিয়ান ঈশ্বরের কাছে নিজের পাপটাকে কনফেস করছে। যেমনটা বললাম, সে মনে করছে যে সেই মানুষগুলোর চোখ খুলিয়ে দিয়ে সে মানুষগুলোকে বরং সাহায্য করছে। তবে এই কাজটা করার জন্য সে মানুষগুলোকে মিথ্যে কথাও তো বলেছে। ঈশ্বর কি এটা মেনে নেবে যে সেবাস্টিয়ান তার কর্মগুলো করার জন্য মানুষদের মিথ্যে কথা বলছে? সেবাস্টিয়ান তারপর আবার বাইরে বেরোয় তার নতুন শিকার খোঁজার জন্য। সে দেখতে পায় যে বেশ কিছু মানুষদের বেঁধে লুটকে রাখা হয়েছে। একজন মানুষ জীবিত ছিল, তার কপালেও চোখের মতন একটা সিম্বল আঁকা, অর্থাৎ সেই সিয়ার্সরা তাদের সাথে এই কাজ করেছে। একজন মানুষ সেখানে জ্যান্ত ছিল। সে সেবাস্টিয়ানকে বলতে থাকে যে তারা সুদূর সেই নক্ষত্র থেকে এসেছে, কয়েক হাজারো হাজারো আলোকবর্ষ পেরিয়ে, এবং তারা এসেছে মানুষদের তাদের সেই তারাতে নিয়ে যাওয়ার জন্য।
তবে সেবাস্টিয়ান এইসব কথায় বিশ্বাস করে না। আলোকবর্ষ, এলিয়েন, স্পেসশিপ একদমই না। সেবাস্টিয়ান মনে করে যে এরা হচ্ছে অ্যাঞ্জেল, তারা এসেছে মানুষদের সাহায্য করার জন্য। সেই মানুষটা নিজের মাথা ঠুকে ঠুকে আত্মহত্যা করে এবং তার শরীর থেকে আলোর মতন একটা জিনিস, যেটাকে সম্ভবত আত্মা বুঝিয়েছে, সেটা আকাশে চলে যায়। তারপর সেবাস্টিয়ান একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার নাম হচ্ছে ক্ল্যারি। তারা বেরিয়েছে কিছু সাপ্লাইজ জোগাড় করার জন্য, কিছু খাবার জোগাড় করার জন্য। সেবাস্টিয়ান লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটার কাছে যাচ্ছিল। তবে যেহেতু সে একটা কাঁচের উপরে পা ফেলে দিয়েছিল বলে সেখানে একটা আওয়াজ হয় এবং সেই মেয়েটা বুঝে যায়। তবে সেই মেয়েটা একা ছিল না, সেই মেয়েটার সম্পূর্ণ গ্রুপ সেখানে ছিল, যাদেরকে লিড করছিল রাফা নামক আরেকজন মানুষ। তার কাছে কুকুর রয়েছে দুখানা, সেই কুকুরগুলোরও কিন্তু চোখগুলো বাঁধা ছিল। সেবাস্টিয়ান সেখানে আবার একই কথা বলে যে সে একজন ইঞ্জিনিয়ার, তার কোম্পানি বেশ কিছু জেনারেটর বানিয়েছে, সেগুলো দিয়ে সে সেই মানুষগুলোকে সাহায্য করতে পারবে। একই সাথে সে অদৃশ্য এন্টিটি, সেও সেখানে চলে এসেছে। সে মানুষগুলোকে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে হবে এবং তারা সেবাস্টিয়ানকে তাদের সাথে নিয়ে চলে যায়। এই মানুষগুলো একটা বম শেল্টারে আশ্রয় নিয়েছিল। এই স্থানে বহু মানুষ বসবাস করে। একটা বয়স্ক কাপলকে আমরা দেখতে পাই, অর্থাৎ রবার্টো এবং ইসাবেল। একটা ছোট বাচ্চা মেয়েকেও আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে সোফিয়া। তবে মেয়েটা ইংলিশ বলতে পারে না, সে জার্মান বলে। অন্যদিকে রাফা সেবাস্টিয়ানকে নানান প্রশ্ন করছে। তার মাথায় একটা সেলাই আমরা দেখতে পাই। রাফা তাকে জিজ্ঞেস করছে যে সেই সেলাইটা কে করেছে। অবশ্যই সেবাস্টিয়ান একা একা তো এটা করেনি, তার সাথে হয়তো কেউ ছিল। তারা এখন কোথায়? সেবাস্টিয়ান তাদেরকে আর বেশি মিথ্যে কথা বলতে পারে না। সেবাস্টিয়ান মনে করছে যে মিথ্যে কথা বলাটা একটা পাপ। সে সত্যি কথা বলে দেয় যে সেই মানুষগুলো মারা গিয়েছে এবং তার কাছে কোনো জেনারেটর নেই। কোথায় জেনারেটর আছে সেটাও সে জানে না। একই সাথে বাইরে বেশ কিছু মানুষও ঘুরে বেড়াচ্ছে, যারা চোখ খুলেও চলতে পারে, যাদেরকে আমরা সিয়ার্স বলি। তবে রাফা এবং অক্টাভিট তারা এই ব্যাপারে একেবারেই কিছুই জানে না। তারা সেবাস্টিয়ানের উপরে সন্দেহ করছে যে সেবাস্টিয়ান একটা মিথ্যুক। তার আসল উদ্দেশ্য কি তারা জানে না বলে সেবাস্টিয়ানকে তারা সেখান থেকে বার করে দিচ্ছিল। তবে সেখানে উপস্থিত সেই বাচ্চা মেয়েটা, যার নাম হচ্ছে সোফিয়া, যে জার্মানে কথা বলে, সে তাদেরকে আটকে দেয়। সেখানে উপস্থিত কোনো মানুষ কিন্তু জার্মান বলতে পারে না, তবে সেবাস্টিয়ান বলতে পারে এবং সে সেই বাচ্চা মেয়েটার হয়ে সবকিছু ট্রান্সলেট করে দেয়। সেই বাচ্চা মেয়েটাকে এখানে উপস্থিত মানুষগুলো উদ্ধার করেছিল। তবে সে কোথা থেকে এসেছিল, তার মা কোথায়, এই সবকিছু বাচ্চা মেয়েটা জার্মান ভাষায় বলতে থাকে এবং সেবাস্টিয়ান সেগুলোকে ট্রান্সলেট করতে থাকে। আসলে মেয়েটা এবং তার মা এই বার্সেলোনায় ঘুরতে এসেছিল একটা ভ্যাকেশনে। তারা একটা ইয়াচের মধ্যে ছিল। তারপর সেই ইভেন্টটা ঘটে। মানুষেরা জলে ঝাঁপ মেরে আত্মহত্যা করা শুরু করে। একটা ক্যাওটিক পরিবেশ। সোফিয়ার মা তাকে তো বাঁচিয়ে নেয়। পরে তারা একটা ছোট ভ্যানের মধ্যে আশ্রয় নেয়, যেখানে একটা রেডিও ছিল। সেই রেডিওতে একটা ব্রডকাস্ট তারা শুনতে পায় যে একটা নিরাপদ স্থান আছে সেই পাহাড়ে, তাদের সেখানেই যেতে হবে। তবে সেখানে যাওয়ার দরুন রাস্তাঘাটে এত ভিড় ছিল, যার ফলে সোফিয়া এবং তার মা আলাদা হয়ে যায়। তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেই সেফ জোন, অর্থাৎ যেখানে মানুষরা নিরাপদ থাকবে, স্থানটা কোথায়? সোফিয়া তখন ছবি এঁকে দেখানোর চেষ্টা করে। অবশ্যই সে তো মুখে বলে বোঝাতে পারবে না। সে একটা দুর্গ টাইপের ছবি আঁকে এবং আমরা দেখতে পাই যে সে কেবল কারেরও ছবি আঁকে, অর্থাৎ সেই পাহাড়ে উপস্থিত সেই দুর্গে যাওয়ার জন্য রোপওয়ে। এবং সেই মানুষগুলো চিনতেও পেরে যায় স্থানটা হচ্ছে মঞ্জুইক। রাফা, যে একজন এক্স মিলিটারি ছিল, সে বুঝতে পেরে যায় যে এটা সত্যি হতে পারে। সত্যি হয়তো মানুষেরা সেখানে আশ্রয় নিয়েছে, কারণ এরকম একটা ভয়ানক দুনিয়াতে কেউ যদি একটা শেল্টার বানায়, সে কোথায় বানাবে? অবশ্যই কোনো নির্জন পাহাড়ের উপরে, যেখানে সচরাচর সব মানুষরা যেতে পারবে না। অবশেষে তাদের মধ্যে ভোটিং শুরু হয়, অর্থাৎ কারা কারা এই বোম শেল্টারে থাকবে এবং কারা কারা সেই দুর্গে যাবে। এই বোম শেল্টারে এই মানুষগুলো তো পার্মানেন্টলি থাকতে পারবে না। কতদিন আর তারা খাদ্য জোগাড় করে রাখবে এখানে? তাদের তো এখান থেকে বেরোতেই হবে। সেই কারণে তারা ডিসাইড করে সেই পাহাড়ের উপরে মঞ্জুইকে তারা যাবে। তারা তাদের যাত্রা শুরু করে। তবে সেবাস্টিয়ান, তার তো সম্পূর্ণ উদ্দেশ্যটাই আলাদা। সে চুপচাপ রাফার সেই কুকুরের গলার লিশগুলো কেটে দেয়। পরের দিন সকালবেলা যখন তারা বাইরে ঘুরছে, সেই কুকুরগুলোর টানে দড়িটা ছিঁড়ে যায় এবং কুকুরগুলো বাইরে পালিয়ে যায়। রাফা তাদের খোঁজা শুরু করে এবং সেই সময় সেই অদৃশ্য শক্তিটি সেখানে এসে পৌঁছায়, যে ফিসফিস করে মানুষগুলোকে নানান কথা বলছে, মানুষদের প্রভোগ করার চেষ্টা করছে এবং যে সেই ফাঁদে পা দিয়ে দেবে, তারই মৃত্যু। রাফা তার কুকুরের আর্তনাদগুলো শুনতে পারে। বাধ্য হয়ে সে তার নিজের ব্লাইন্ডফোল্ডটা খোলে এবং তৎক্ষণাৎ সে ইনফেক্ট হয়ে পড়ে। সে গাড়ির কাছে মাথা ঠুকে আত্মহত্যা করে। অন্যদিকে তার কুকুরগুলো, তাদেরও ব্লাইন্ডফোল্ডগুলো খুলে গেছে এবং তারাও ইনফেক্ট হয়ে পড়ে। কুকুরগুলোর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় এবং তারা রবার্টো নামক সেই বয়স্ক মানুষটার হাতেও দিয়ে দেয় কামড়। অন্যদিকে বাকি মানুষেরা সেখান থেকে পালিয়ে কোনো মতে একটা স্থানে আশ্রয় নিয়েছে। সেখানে অক্টাভিয়া নামক একটি ছেলে ছিল, যে একটা ফিজিক্সের স্টুডেন্ট ছিল এবং সে মনে করতে থাকে যে সেই এলিয়েন বা সেই এন্টিটি, সেটা যেটাই হোক, সেটা এক টাইপের কোয়ান্টাম বিং। যেমনটা কোয়ান্টাম পার্টিকেলসগুলোর কোনো নির্দিষ্ট আকার হয় না, তেমনই সেই জন্তুগুলো বা সেই এলিয়েন্সটার কোনো নির্দিষ্ট স্টেট নেই, তাদের নির্দিষ্ট কোনো আকার নেই। তারা মানুষদের ভয়, তাদের চেতনা, তাদের বেদনায়, এগুলোর অনুসারে নিজস্ব আকারটা নেয়।
সেখানে ক্লেয়ারা নিজের মনের দুঃখের কথাটা শেয়ার করে সেবাস্টিয়ানের কাছে যে সে তার ভাইকে কতটা ভালোবাসতো, তবে সে তার ভাইকে হারিয়েছে। সেই কারণেই তো ক্লারা সেই ফিস শব্দের মধ্যে নিজের ভাইয়ের আওয়াজ শুনতে পেত। অন্যদিকে সোফিয়া, সেও নিজের মাকে খুঁজছে এবং সে বারবার শুনতে পায় যে তার মা তাকে ডাকছে। সো যেমনটা বলেছিলাম, সেই ক্রিচারটা মানুষদের চেতনা, তাদের ইচ্ছা, এগুলোকে ট্রিগার করে তাদেরকে শিকার বানায়। তবে সেবাস্টিয়ান সেই সোফিয়া নামক ছোট বাচ্চা মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছে, কারণ সেই বাচ্চাটার মধ্যে সে তার নিজের মেয়েকে দেখছে, অর্থাৎ অ্যানাকে। সেই বাচ্চা মেয়েটাকে সে একটা ছোট পেন্ডেন্টও দেয়, যেটা সে নিজের মেয়েকে দিয়েছিল। সেই কয়েক মাস আগের একটা ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই। ফাদার স্টিভেন এক একটা মানুষের ঘরে গিয়ে মানুষদের বার করে তাদের চোখ খুলিয়ে দিচ্ছে, তাদের কপালে সেই চিহ্নটা দিয়ে দিচ্ছে। অন্যদিকে বর্তমানে যেমনটা জানি যে সেবাস্টিয়ান নিজের মেয়েকে দেখতে পায়, জানা হচ্ছে অ্যানা সেবাস্টিয়ানকে নানান আদেশ দেয়, নানান কাজ করতে বলে। এই যেমন সেবাস্টিয়ানের সাথে থাকা এই মানুষগুলোর সাথে বেইমানি করা। তবে সেবাস্টিয়ান এটা করতে চাইছে না, তার কারণে অলরেডি বহু মানুষ মারা গিয়েছে। ক্লারাও তাকে একই কথা বলে যে সেই জন্তুটা মানুষদের ভেতরে থাকা বেদনাগুলোকে ট্রিগার করতে থাকে, সরাসরি মানুষদের ব্রেইনটাকে কন্ট্রোল করা শুরু করে। অন্যদিকে রবার্টো নামক সে বৃদ্ধ মানুষটা যার হাতে কুকুরটা কামড় দিয়েছিল, সে আরো অসুস্থ হয়ে পড়ছে, তার ইনফেকশন বাড়ছে, তার ইমিডিয়েট চিকিৎসা প্রয়োজন, তার অ্যান্টিবায়োটিক্স প্রয়োজন। তারা প্রত্যেকে বাইরে বেরিয়েছে ওষুধের খোঁজে। তারা একটা বাড়িতে গিয়ে পৌঁছায় যে বাড়ির প্রত্যেকে আত্মহত্যা করেছে, সেখানে তারা কিছু ওষুধও খুঁজে পায়। অন্যদিকে সেবাস্টিয়ান আর একটা ঘরে ছিল যেটার জানলাটা পুরো খোলা ছিল। অক্টাভিও সেবাস্টিয়ানকে জিজ্ঞেস করে যে সেই ঘরটা সম্পূর্ণভাবে বন্ধ কিনা, কিন্তু সেবাস্টিয়ান তাকে মিথ্যে কথা বলে। সে বলে যে হ্যাঁ, সব বন্ধ। অক্টাভিয়া তার কথা বিশ্বাস করে সেখানে এসে নিজের ব্লাইন্ডফোল্ডটা খুলে ফেলে। তারপর আর কি, সে সেই এন্টিটিটাকে দেখতে পায়। অক্টাভিয়া দেখতে পায় তার সামনে একটা ছুরি পড়ে রয়েছে, যেটা দিয়ে সে নিজের পেটে কয়েকবার আঘাত করে আত্মহত্যা করে। তবে সেবাস্টিয়ান লক্ষ্য করতে পারে যে অক্টাভিয়ার শরীর থেকে এবার আর সেই আলোটা বাইরে বেরোয় না, যেমনটা সে এতদিন ধরে দেখছিল। সেবাস্টিয়ান কিন্তু মিথ্যে কথাটা বলল, কারণ তার মেয়ে তাকে সেই আদেশটা দিয়েছিল। তবে ধীরে ধীরে সেবাস্টিয়ান বুঝতে পারছে যে সে এতদিন যে কাজগুলো করছিল সেটা কোনো পুণ্যের কাজ না। সে নিজের ভুলগুলো বুঝতে পারছে। সে যে দেখছিল যে শরীর থেকে আলো বেরিয়ে যাচ্ছে, এটা নেহাতি তার একটা কল্পনা। সে ধীরে ধীরে নিজের বিশ্বাস হারাচ্ছে। এখন সে মনে করছে যে সম্ভবত সে ঈশ্বরের দূত না, বরং সে একটা শয়তান। যাই হোক, পরে তারা আবার তাদের জার্নি শুরু করেছে। তবে বাইরে তো আর একটা বিপদও রয়েছে, অর্থাৎ সেই সিয়ার্সরা, যারা সেই মানুষগুলোকে ধরার জন্য তাদের পিছু করে। সেই দরুন রবার্টো আবার আহত হয়। সে আর চলতে পারছে না, তবে তার স্ত্রী অর্থাৎ ইসাবেল তাকে আর ছেড়ে যায়নি। তারা বুঝে গেছে যে তাদের দিন শেষ, কারণ সেই সিয়ার্সরা ধরলে তো তাদের চোখ খুলেই ফেল। রবার্টো এবং ইসাবেল মারা যাওয়ার আগে তারা একে অপরের মুখটা দেখে নেয়। অন্যদিকে সেবাস্টিয়ান তাদের সাহায্য করে একটা স্থানে লোকাতে। ক্লারা ফাইনালি রিয়েলাইজ করে যে সেবাস্টিয়ান তাদেরকে মিথ্যে কথা বলেছে। সেও একটা সিয়ার, সেও বাইরে চোখ খুলে চলতে পারে। সেই যে চোখে যে জিনিসটা পড়ে থাকে না, ওটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট, পেপার উপর দেখা যায়। তবে সেবাস্টিয়ান সে তো আর কাউকে বোঝাতে পারছে না যে সে এখন চেঞ্জ হয়ে গেছে, সে মানুষদের সাহায্য করতে চাইছে। অন্যদিকে সেবাস্টিয়ান তার নিজের মেয়েকেও আবার দেখতে পাচ্ছে, অর্থাৎ অ্যানা, যে বারবার সেবাস্টিয়ানকে বলছে যে সেই বাকি দুজন মানুষের চোখটা খুলতে। সেবাস্টিয়ান যদি এই কাজটা করে দেয় তাহলে সে ফাইনালি তার মেয়ে এবং তার স্ত্রীর সাথে আবার সাক্ষাৎ করতে পারবে। সে বুঝে উঠতে পারছে না যে সে কি করবে। তবে অবশেষে সে সঠিক সিদ্ধান্তটা নেয়। সে সেই ছোট বাচ্চা মেয়েটা অর্থাৎ সোফিয়ার চোখের ব্লাইন্ডফোল্ডটা খুলতে গিয়েও আর খোলে না। সে বুঝতে পারে যে সে এটা ভুল করছে, কারণ এরকম ঘটনা এর আগেও হয়েছে। একই ঘটনা তার মেয়ের সাথেও তো হয়েছে বহু বছর আগে, যেদিন তার মেয়ে অ্যানার জন্মদিন ছিল, এবং সেদিন সেই ফাদার স্টিভেন এবং তার বাকি লোকেরা অর্থাৎ সিয়ার্সরা সেবাস্টিয়ানের উপরে হামলা করে। ফাদার স্টিভেন ছোট অ্যানার ব্লাইন্ডফোল্ডটা খুলে দেয়। ছোট্ট মেয়েটা তৎক্ষণাৎ ইনফেক্ট হয় এবং সেই বিল্ডিং এর ছাদ দিয়ে ঝাঁপ মারে। সেবাস্টিয়ানের চোখের সামনে সেটা হয়। সে খুবই ট্রমাটাইজ হয় ব্যাপারটা দেখে। অবশেষে সেও ইনফেক্ট হয়ে পড়ে, তবে সে আর সুসাইড করে না। সে একটা সিয়ার্সে পরিণত হয়, তবে তার ব্রেন অলরেডি ইনফেক্ট হয়ে পড়েছে। সেবাস্টিয়ান তার পাশে তার নিজের মেয়েকেও দেখতে পাচ্ছে এবং সম্পূর্ণ একটা ভিন্ন অন্ধবিশ্বাস নিয়ে সে চলা শুরু করে। তবে অবশেষে যখন সে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, সে এখন সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে সোফিয়া এবং ক্ল্যারিকে নিরাপদে এই স্থান থেকে পালাতে সাহায্য করবে। অন্যদিকে সে সিয়ার্সরা সেখানে আক্রমণ করেছে। সেবাস্টিয়ানের সাথে আর একটা সিয়ার্সেরও প্রায় মারপিট লেগে যায়। তারা সেবাস্টিয়ানের উপরে খোঁচে গেছে যে সেবাস্টিয়ান সে এই শক্তির যোগ্য না। সেই সিয়ার্সটি সেবাস্টিয়ানের চোখ উপড়ে দেওয়ার চেষ্টা করে, তবে সেবাস্টিয়ান কোনো মতে নিজের জীবনটা বাঁচিয়ে নেয়। সে ক্লারা এবং সোফিয়াকে সেই গাড়িতে করে নিয়ে চলে যায় সেই কেবল কারের কাছে, যেটাতে করে তারা সেই পাহাড়ে যাবে। এখন দুটো সিন একসাথে চলতে থাকে। ক্লারা সোফিয়াকে নিয়ে চলে যায় সেই কেবল কারে চড়বে বলে, অন্যদিকে সেবাস্টিয়ান সেই সিয়ার্সদের আটকানোর চেষ্টা করছে। ক্লারা লক্ষ্য করতে পারে যে সেই স্থানটা প্রায় পরিত্যক্ত, চোখ বুঝে তারা সেখান থেকে চলতে পারবে না। সেই কারণে ক্লারা নিজের চোখের ব্লাইন্ডফোল্ডটা খুলে নেয়। একই সাথে সেই কেবল কারগুলো বহুদিন ধরে চলছে না, সেগুলো বন্ধ হয়ে রয়েছে। সেই কারণে সে জোরে জোরে ঘন্টা বাজানো শুরু করে, যাতে সেই অদৃশ্য জন্তুটা সেখানে চলে আসে। যেমনটা জানেন যে সেই অদৃশ্য শক্তিটা যেখানে আসে সেখানে চারপাশটা কাঁপতে থাকে, মানে পরিবেশটা ভিন্নভাবে রিয়্যাক্ট করে, যেটা মুখে বলে এক্সপ্লেন করাও সম্ভব না। এবং সোফিয়া এটাই তো চেয়েছিল।
সেই শক্তিটা সেখানে চলে আসে, যার ফলে চারপাশটা কাঁপতে শুরু করে এবং সেই বন্ধ হয়ে পড়ে থাকা কেবল কারগুলো চালু হয়ে যায়। সোফিয়া তার বুদ্ধি খাটিয়ে একটা কেবল কারে চড়ে সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সেবাস্টিয়ান সে অবশেষে ফাদার স্টিফেনের মুখোমুখি হয়। সেই অদৃশ্য শক্তিটা সেবাস্টিয়ানকে মেন্টালি ম্যানিপুলেট করার চেষ্টা করে, তবে সেবাস্টিয়ান সে মনস্থির করেই নিয়েছে, সে আর পিছপা হয় না। সেই প্যাস্টরের সাথে সে লড়াই করে এবং সেই মানুষটাকে হত্যা করে সে, যদিও সেই লড়াইতে সে তার নিজেরও জীবনটা দেয়। অন্যদিকে ক্লারা এবং সোফিয়া তারা সেই মন্টেজুকে গিয়ে পৌঁছায় এবং সত্যি সেখানে বহু মানুষের আশ্রয় নিয়েছে এবং সম্পূর্ণ স্থানটাকে মিলিটারি কন্ট্রোল করছে। সেখানে মানুষগুলো স্বনির্ভর, তারা নিজেরাই জিনিস উৎপাদন করছে, ফার্মিং করছে এবং ছোট সোফিয়া সেখানে নিজের মাকেও দেখতে পায়। অন্যদিকে সেই সৈনিকগুলো ক্লারাকে নিয়ে চলে যায় তার ব্লাড টেস্ট করবে বলে। তবে ক্লারা প্রশ্ন করে যে কেন? তখন আমরা জানতে পারি যে মানুষগুলো কোনো ট্রমার মধ্যে রয়েছে বা যে মানুষগুলো কোনো বড় ধরনের মানসিক আঘাত পেয়েছে তার প্রভাবটা মানুষদের ডিএনএতে পড়ে এবং সচরাচর সেই মানুষগুলোকেই দেখা যাচ্ছে যে এই জন্তুটার থেকে ইমিউন। যেখানে প্রত্যেকটা মানুষ আত্মহত্যা করছে সেখানে সেই মানুষগুলো বিন্দাস রয়েছে। সেটাই তো আমরা দেখি যে সেবাস্টিয়ান যখন দেখতে পায় যে তার মেয়ে ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে, সেই মুহূর্তে সে তার জীবনের সব থেকে বেশি কষ্টটা পায় আর তার ফলেই সে একটা সিয়ার্সে পরিণত হয়। এরকমই প্রত্যেকটা সিয়ার্সের আলাদা আলাদা স্টোরি রয়েছে। তবে আমরা ক্লারাকে দেখেছিলাম যে বেশ কিছু সময়ের জন্য সে চোখ খুলে থাকতে, সেটা সত্যি খুবই মিরাকল। এবং এই গল্পে ক্লারাও বলেছিল যে তার সাথেও একটা খারাপ জিনিস হয়েছে। তার ভাইয়ের গল্প আমরা শুনেছিলাম যে মারা গিয়েছিল। সেই সায়েন্টিস্টগুলো ক্লারার রক্তটা নিয়ে দেখছে যে তার শরীরে কোনো আলাদা চেঞ্জ হয়েছে নাকি, যাতে তারা বুঝতে পারে যে ক্লারা একটা সাধারণ মানুষ বা একটা সিয়ার। এবং সেই সিয়ারদেরই ব্লাড স্যাম্পল কালেক্ট করে তারা একটা অ্যান্টিডোট বানানোর চেষ্টা করছে, একটা ওষুধ যেটা হয়তো মানুষদের এই বিরাট মহামারী থেকে বাঁচাতে পারবে। তবে সেই সায়েন্টিস্টরা আসলে এগুলো জানলই বা কী করে? আসলে তারাও একটা সিয়ার্সকে আটকে রেখেছে এবং তার রক্ত নিয়ে তারা নানান পরীক্ষা নিরীক্ষা করছে। তারা কিছু ইঁদুর বা সম্ভবত গিনিপিগের মধ্যে সেই ওষুধটা ব্যবহার করে এক্সপেরিমেন্ট করে দেখছে। আমরা লক্ষ্য করি যে সেই সিয়ার্সটা বলছে যে আমাকেও দেখতে দাও। তবে সে কাকে দেখতে চাইছে? আসলে সেই ইঁদুরগুলো যাদের উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তাদেরকে একটা ঘরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সম্পূর্ণ আলাদা একটা ঘর, এবং বাইরে থেকে আমরা এক অদ্ভুত জন্তুর মতন আওয়াজ শুনতে পাই, যে আওয়াজটা সেই অদৃশ্য শক্তিটার থেকে আসতো। কথার অর্থ হচ্ছে যে সেই সৈনিকরা কোনোভাবে সেই অদৃশ্য শক্তিটাকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে। কিভাবে এবং সেই ঘরটা কি দিয়ে তৈরি সেটা এখনো এক্সপ্লেন করা হয়নি। অক্টাভিও যদিও বলেছিল যে সেই জন্তুটা এক টাইপের কোয়ান্টাম বিং, এবং এরকম বহু সায়েন্স ফিকশন সিনেমা পাবেন যেখানে এরকমই কিছু সুপার ন্যাচারাল শক্তিদের আপনি দেখতে পারবেন যারা এরকম কোয়ান্টাম পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে এবং মানুষেরা নানান যন্ত্র বানিয়ে তাদেরকে আটকেছে। এখন প্র্যাকটিক্যালি আমি জানি না সেটা কতটা যুক্তিসঙ্গত, তবে থিওরিক্যালি এটা সম্ভব। যাই হোক, সেই 3টে ইঁদুর তারা মারা গেছে, অর্থাৎ সায়েন্টিস্টদের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছে। সেখানে আমরা বেশ কিছু পাখিও দেখতে পাই, পাখিগুলো ছটপট করছে, ওড়ার চেষ্টা করছে। আসলে যেমনটা জানেন যে সিনেমাটার নাম বার্ড বক্স, কারণ পাখিগুলো এই জন্তুগুলোর উপস্থিতিটা ভালো বুঝতে পারে। আপনি 2018 সালের বার্ড বক্স সিনেমাটা দেখবেন, ওটাও বেশ ইন্টারেস্টিং। আর এখন যদি প্রশ্ন আসে যে সেই জন্তুটা আসলেই কি, সেটা এখনো পর্যন্ত এক্সপ্লেন করা হয়নি, সেটা আমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। অযথা এর একগুচ্ছ পার্ট বাড়িয়ে এই সুন্দর মিস্ট্রিটাকে ধ্বংস না করে দিলেই ভালো। যতক্ষণ আমরা জানছি না ততক্ষণ আমরা বিভিন্নভাবে স্পেকুলেট করব, ঠিক যেমনটাই গল্পের চরিত্রগুলো করেছে। বহু মানুষ এটাকে বিভিন্ন ধর্মীয় পুরাণের সাথে তুলনা করেছে, অনেকে আবার এটাকে সায়েন্সের সাথে তুলনা করেছে। বাকিটা আপনাদের কি মনে হয় সেটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমিও জানতে ইচ্ছুক। এবং আপনি যদি আমাকে সোশ্যাল মিডিয়া লাইক আমার ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতে চাইলে সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। এবং এই ভিডিও আপাতত এইটুকু, দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।